1975 সালে 30 এপ্রিল ভিয়েতনাম ওয়ার প্রায় শেষ। উত্তর ভিয়েতনামের কমিউনিস্ট বাহিনী দক্ষিণ ভিয়েতনামের রাজধানী সাইগনের কাছাকাছি পৌঁছে গেছে। 3 দিক থেকে কমিউনিস্ট বাহিনী ঘিরে ফেলেছে পুরো শহর। সেখানে থেকে যাওয়া শেষ মার্কিন সেনাদের সাইগন ছাড়ার নির্দেশ দেওয়া হয়। সেখানে মাত্র 6 জন মার্কিন সেনা ছিল যারা দূতাবাসের পাহারা দিচ্ছিল। সাইগনের মার্কিন দূতাবাসে তখনও বহু মানুষ উদ্ধারের অপেক্ষায় ছিল। তাদের মধ্যে কয়েকশো ছিল দক্ষিণ ভিয়েতনামি যারা মার্কিনীদের সহায়তা করেছে। কিন্তু এদের রেখেই নিজের পালানোর কথা ভাবতে হয় ক্যাপ্টেন ইস্টু হ্যারিংটনকে। Hundreds of thousands of refugees are in a blind rush to flee even further from the rapidly advancing communists. ভিয়েতনাম যুদ্ধে উত্তরের কমিউনিস্ট বাহিনীর বিরুদ্ধে মার্কিন বাহিনী যে পরাজিত হতে যাচ্ছে সেটা কয়েক সপ্তাহ আগে থেকে বুঝতে পারছিলেন ক্যাপ্টেন ইস্টু হ্যারিংটন। কমিউনিস্ট বাহিনী তখন সাইগনের কয়েক কিলোমিটারের মধ্যে পৌঁছে গেছে। হাজার হাজার মানুষ পালাচ্ছে। সাইগনের মার্কিন দূতাবাসের কূটনীতিকরা তাদের ভিয়েতনাম থেকে বের হওয়ার যে পরিকল্পনা বের করেছিল সেখানে তাদের সাহায্যকারী ভিয়েতনামকারীদের ব্যাপারে কি করা হবে তার কোনো উল্লেখ ছিল না। ইস্টু হ্যারিংটন এবং সেনাবাহিনীর অন্য কর্মকর্তারা এদের ভাগ্য নিয়ে চিন্তিত হয়ে পড়েন। সে সময় ভিয়েতনামে মার্কিন রাষ্ট্রদূত ছিলেন গ্রেয়াম মার্টিন। লোকজনদের সরিয়ে নেওয়ার কোনো উদ্যোগ তিনি নিচ্ছিলেন না। ইভাকুয়েশন শব্দটা একবারও তিনি উচ্চারণ করেননি। দূতাবাসের উপর নির্ভর করতে না পারে ইস্টু হ্যারিংটন তার অধিনায়ককে বলেন, আমাদেরকেই এখন নাটকীয় কিছু পদক্ষেপ নিতে হবে। সাইগনে শেষ 10-12 দিন সময় তারা বারবার নিয়ম ভেঙে অনেক কিছু করেন। দূতাবাসের পেছন দিক থেকে কীভাবে দূতাবাসের ভিয়েতনামি কর্মীদের নেওয়া যায় সেই পথ খুঁজতে হয়েছে তাদের। পেন্টাগন থেকে শেষ পর্যন্ত নির্দেশ আসে 29 এপ্রিল বিকেলবেলা। সাইগন থেকে সবাইকে আকাশপথে উদ্ধার করে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয় এবং এই অপারেশনের নাম দেওয়া হয়েছিল অপারেশন ফ্রিকোয়েন্ট উইন্ড। দূতাবাসের পুরো কম্পাউন্ড, প্রত্যেকটি বিল্ডিং এবং অফিসে মানুষ ভর্তি ছিল। সেখানে প্রায় 2500 মানুষ ছিল এবং এদের বেশিরভাগই ছিল ভিয়েতনামি। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে উদ্ধার অভিযানের পরিকল্পনা করা হয়েছিল। The very last option was helicopters off the carriers into Tan Son Nhut Air Force Base. তারা গাছগুলোকে কেটে ফেলেছিল। So we have to cut this tree down. গাড়ি পার্কিং এর জায়গাটা তারা ল্যান্ডিং জোনে রূপান্তর করে যেন হেলিকপ্টার সেখানে অবতরণ করতে পারে। দূতাবাসের কম্পাউন্ডের দেয়ালগুলোতে তারা সুরক্ষার ব্যবস্থা করে। অন্যদিকে মার্কিন নৌবাহিনীর বিমানবাহী জাহাজ ইউএসএস মিডওয়ে তখন ভিয়েতনামের উপকূলের দিকে আসতে থাকে। সে সময় জাহাজে যুদ্ধবিমানের পরিবর্তে বহন করা হচ্ছিল অনেকগুলো হেলিকপ্টার। এই পুরো অপারেশনের দায়িত্বে ছিলেন জাহাজে থাকা নৌবাহিনীর অফিসার ভার্ন জাম্পার। আপনারা হয়তোবা ভাবছেন উদ্ধার অভিযানে বিমানের পরিবর্তে কেন হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে, কারণ ততক্ষণে সাইগন বিমানবন্দরের রানওয়ে ধ্বংস হয়ে গেছে। এজন্য হেলিকপ্টার ব্যবহার করা ছাড়া আর কোনো বিকল্প পথ ছিল না। প্রথম দিকে এয়ারফোর্স ক্রুদের নির্দেশ দেওয়া হয় শুধু দিনেই বিমান নিয়ে উঠতে, রাতে বিমান চলাচল পুরোপুরি নিষিদ্ধ করা হয়। কিন্তু এই নিয়ম পরবর্তীতে ভাঙতে হয় এবং সারা রাত ধরে বিমানের লোক আনা হয়। কিন্তু এর মধ্যে মার্কিন বাহিনী আরও কিছু সমস্যার সম্মুখীন হয়, যেমন পার্কিং এরিয়াটি রাতে অন্ধকার থাকতো, তাই তারা পার্কিং এরিয়ার চারপাশে বৃত্তাকারে গাড়িগুলো পার্ক করতো। যখন হেলিকপ্টার সেখানে আসতো তখন তারা গাড়ির হেডলাইটগুলো অন করতো সে জায়গাটি আলোকিত করার জন্য। কিন্তু একটা সময় আসে যখন গাড়ির তেল শেষ হয়ে যায়, তখন তারা দূতাবাসের ছাদে একটি স্লাইড প্রজেক্টর বসায়। স্লাইড প্রজেক্টরের মধ্যে স্লাইড না থাকলে সেখান থেকে আলো বের হয়। এভাবেই তারা হেলিকপ্টার অবতরণের জায়গায় আলোর ব্যবস্থা করে। এত বেশি হেলিকপ্টার যাওয়া আসা করছিল যে সেগুলো নামতে দিতে গিয়ে হিমশিম খাচ্ছিলেন ভার্ন জাম্পার। তিনি একসময় হিসেব করে দেখেন জাহাজের উপরে 21টি হেলিকপ্টার অবতরণের জন্য ঘুরছিল এবং জায়গা খুঁজছিল। এর সবগুলো কিন্তু মার্কিন হেলিকপ্টার ছিল না। এরপর আরও বড় সমস্যার সম্মুখীন হতে হয়। ইউএসএস মিডওয়ে যখন এরকম পালিয়ে আসা মানুষে পরিপূর্ণ, তখন সেখানে হেলিকপ্টার অবতরণের মতো ফাঁকা জায়গা খুঁজে পাওয়াই কষ্টকর হয়ে পড়ে। তখন তাদের কিছু হেলিকপ্টার সমুদ্রের পানিতে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নিতে হয়, যেগুলোর জ্বালানি শেষ হয়ে গিয়েছে। অনেক হেলিকপ্টার ঠেলে সমুদ্রে ফেলে দিতে হয়েছিল। এর মধ্যে একটির নাম ছিল চিনুক হেলিকপ্টার। ফেলে দেওয়া হেলিকপ্টারগুলো আনুমানিক মূল্য ছিল $70 লক্ষ। তারা সে সময় ভেবেছিল একটি H-53 হেলিকপ্টার গড়ে 50 জন লোক থাকে, অর্থাৎ একটা হেলিকপ্টারের মূল্য হচ্ছে 50টা মানুষের সমান। 30 এপ্রিল সকালে মার্কিন প্রেসিডেন্ট দপ্তর থেকে নতুন একটি নির্দেশ এসে পৌঁছায়। মার্কিন কমান্ডারদের নির্দেশ দেওয়া হয় ভিয়েতনামি সহকর্মীদের উদ্ধার অভিযান বাদ দিয়ে প্রত্যেক মার্কিন নাগরিকদের নিয়ে সাইগন ছাড়তে হবে। মার্কিন দূতাবাসে তখনও 420 জন ভিয়েতনামি উদ্ধারের অপেক্ষায়। তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে। নিজ ইচ্ছার বিরুদ্ধে ইস্টু হ্যারিংটন সবাইকে ফেলে রওনা দেন ছাদে অপেক্ষমান একটি হেলিকপ্টারের দিকে। ইস্টু হ্যারিংটন মানুষকে বললেন তিনি প্রস্রাব করতে যাবেন। এরপর তিনি দূতাবাস ভবনের ছাদে ওঠেন। সেখানে একটি হেলিকপ্টার ছিল।
সেই হেলিকপ্টারে 50 জন ভিয়েতনামের জায়গা হতো, কিন্তু ভোর 5টায় এই হেলিকপ্টার আকাশে উড়াল দেয় ইস্টু হ্যারিংটন সহ 5 জনকে নিয়ে। 420 জন দূতাবাসে উদ্ধারের অপেক্ষা করছে, কিন্তু তাদের রেখেই প্রায় শূন্য এক হেলিকপ্টারে তারা সেখান থেকে চলে আসে। সাইগনের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় ইস্টু হ্যারিংটনের কাছে এটা স্পষ্ট যে ভিয়েতনাম যুদ্ধে তাদের চরম পরাজয় ঘটেছে। যুদ্ধে তিনি তার বহু সহকর্মী হারিয়েছেন। ভিয়েতনাম যুদ্ধের এই শেষ কয়েকদিনে প্রায় 7,500-এরও বেশি মানুষকে হেলিকপ্টারে করে উদ্ধার করা হয়েছিল। সেদিন যারা উদ্ধার অভিযান চালিয়েছিল তাদের বীরত্ব কথা ঢাকা পড়ে যায় মার্কিনীদের ব্যর্থতার খবরের আড়ালে। সারগনের মার্কিন দূতাবাস কম্পাউন্ড থেকে শেষ হেলিকপ্টারটি উড়ে যাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই সেটি দখল করে নেয় কমিউনিস্ট বাহিনী। সেদিন কমিউনিস্টরা সারগনের নতুন নামকরণ করেন হো চি মিন সিটি। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। এই ভিডিও সোর্সগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।